শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবায়ের, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনি আছি, সাথে আমি জুলহাস জুবাইরও আছি। এবং আজকের এই একটি দিনের জন্য সারা বছর জুড়ে অপেক্ষা থাকে, কারণ পুরো জাতি মিলে এই একটি দিনে আমরা বিশেষভাবে স্মরণ করি আমাদের ভাষা প্রকাশের, আমাদের ভাব প্রকাশের এই যে বাংলা, এই বাংলার অধিকার যারা অর্জনের জন্য নির্ভীকভাবে প্রাণ দিয়ে গেছেন তাদের সারা বছর জুড়েই তারা আমাদের স্মৃতিতে থাকে। তবে আজকের এই দিনটি বিশেষ, কারণ তাদের এই আত্মত্যাগ কালের পরিক্রমায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে। এবং আমরা এই মুহূর্তে একজন অতিথির সাথে পরিচয় করাবো, তবে তাকে পরিচয় করানোর আগে দুটো লাইন না বললে এটা নিজের কাছে একটা অসন্তুষ্টি থেকে যাবে, একটা আত্মগ্লানিতে ভুগবো। 21শে ফেব্রুয়ারির উদযাপন আমাদের প্রত্যেকের প্রাণের কাছে এই বিষয়ে কোনো দ্বিমত নেই, তবে সবচেয়ে বেশি আবেগী করে তুলেছে যেই সুরটি, সেই সুরস্রষ্টার সুযোগ্য কন্যা এই মুহূর্তে আমাদের সাথে আছেন। পরিচয় করে দিচ্ছি শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদকে। শাওন, শুভ সকাল, আর সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশের আজকের এই আয়োজনে। শুভ সকাল। শুভ সকাল। 21-এর এই ভোরবেলা আপনাদের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। গত রাত থেকেই সবাই আসলে এই সুরটা নিয়ে আমাকে সবাই পাঠাচ্ছে, গান গেয়ে পাঠাচ্ছে, বাঁশি বাজিয়ে পাঠাচ্ছে। ঘুম থেকে উঠে যখন আপনারা আমাকে ডাকলেন তখন মনে হলো যে কথা বললে হয়তো ভালো লাগবে, মনটা ভার হয়েছিল। শাওন, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের কাছে আজকের এই দিনের আবেদনটা যতখানি আপনাদের শহীদ পরিবারের কাছে কিন্তু এই দিনের আবেদন একটু হলেও ভিন্ন, কারণ 1952-তে 52 পরবর্তী সময় 1971-এর কথা যদি বলি, আপনারা যারা স্বজন হারিয়েছেন তাদের যন্ত্রণা, তাদের কষ্ট, তাদের দুঃখ আমাদের কোনদিনই উপলব্ধি করা সম্ভব না। তবে একটা কৃতজ্ঞতা আপনাকে জানাতে চাই, আপনাদের পরিবারের, এরকম অগুন্তি পরিবারের ত্যাগের কারণে হয়তো আমরা আজ আমাদের অধিকারকে আরও অনেক বেশি শক্তিশালী করতে পেরেছি। সে জায়গায় একটু জানতে চাই, এরকম রাষ্ট্রীয় উদযাপনের দিনগুলো যখন থাকে, আমরা তো উদযাপনে মাতি, আপনাদের পারিবারিক আবহটা তখন কেমন থাকে? এই কথাগুলো আসলে শহীদ পরিবারের মানুষ কখনো বলতে চায় না। 16ই ডিসেম্বর যখন সবাই বিজয় দিবসের আনন্দে মাতে, তখন কিন্তু শহীদ পরিবার বেশিরভাগ যারা 14ই ডিসেম্বরে শহীদ হয়েছেন তারা কিন্তু তখন সে সময়ের কথা বলছি, 71 সালের কথা বলছি, তখন কিন্তু তারা বধ্যভূমি থেকে বধ্যভূমিতে দৌড়ে গেছেন স্বজনদের খোঁজে, লাশ তুলে তুলে দেখেছেন, বিকৃত লাশগুলা থেকে খুঁজতে চেয়েছেন চেনা কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা তার স্বজনের লাশ। সেই জায়গাগুলো আসলে আমরা কখনো বলি না। মানুষের আনন্দে কি কখনোই এমন কিছু বলতে নেই। ছোটবেলা থেকে যেটা মা শিখিয়েছেন যে আমাদের বেদনা আমাদের কাছেই থাক। আর ভাষা দিবসের বিষয়টা আসলে হয়েছে কি, এত বড় বেশি পাওয়া ভাষা দিবসটা আমাদের জন্য। শোককে কাটিয়ে, শোকের পাহাড় কাটিয়ে আমরা কিন্তু গর্বটাকে এমন ভাবে বুকে তুলে এনেছি যে এখানে শোক করবার চেয়ে গর্বটাই বেশি। 71ও তাই, যত না যা হারিয়েছি তার চেয়ে পেয়েছি বেশি মানুষের ভালোবাসা। এই ভালোবাসার আসলে কোনো ভাষা নেই বোঝাবার জন্য। মাহমুদ, আপনার এই কথার সূত্র ধরেই আপনার কাছ থেকে জানতে চাই, আমরা শোককে কিন্তু আসলে শক্তিতে পরিণত করেছি, এবং যে ভাষা আন্দোলনকে আমরা একটা অনন্য মর্যাদায় নিয়ে গেছি যখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা পেল। ঠিক সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আসলে আমরা আমাদের মাতৃভাষাকে কতটা চর্চা করি এবং আসলে কতটা ছড়িয়ে দিতে পেরেছি সবার মাঝে? যদি একটু ছোট করেই জানতে চাই, কতখানি শ্রদ্ধা আজ অবধি দেখাতে পারছি বলে আপনার মনে হয়? শ্রদ্ধাটা তো আসলে নিজের উপরে, আর ছেলেবেলা থেকেই শ্রদ্ধাটা আসে পরিবার এবং তার পরবর্তীতে স্কুল থেকে। কোথাও যদি আপনি হেরফের দেখে থাকেন, প্রজন্মকে কখনো অভিযোগ করবেন না যে তারা করে না কেন। হয়তো তার আগের প্রজন্মের মধ্যে শূন্যতা রয়ে গেছে, যে কারণে হয়তো শ্রদ্ধা দেখাতে তারা পারে না অথবা কম দেখায়। যদি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, সবসময় পৌঁছে দিতে পারি, এই দিবস ভিত্তিক না হয়ে সবসময়ের জন্য আমাদের গর্ব পৌঁছে দিতে পারি, অবশ্যই তারা শ্রদ্ধা জানাবে, ভালোবাসা জানাবে। শাওন, আপনি খুব সুন্দর করে কথা বলেন, এই বিষয়টা একটা প্রশংসা করতেই হয়। এই যে বাংলায় নিজেদের ভাব প্রকাশ, এই যে সুন্দর করে বলতে পারা, এবং আজকে দিনের উদযাপন, যারা আপনাকে সুরটুকু পাঠাচ্ছেন, যারা আপনাকে বাঁশিতে সুর তুলে পাঠাচ্ছেন, এটি যখন রিসিভ করছেন কিংবা এটি যখন শুনছেন,
তখন আসলে আপনার অনুভূতিটা, যদিও ভাষায় প্রকাশ করা সম্ভব না, তাও একটু জানতে চাই। এক অবিচ্ছেদ্য অংশে আপনি এবং আপনার পরিবার বাংলাদেশের সাথে যুক্ত, যে সুর কোনোদিনই বাংলার মাটি থেকে হয়তো মুছে ফেলা সম্ভব না, বিষয়টি কিভাবে আপনাকে ভাবিয়ে তোলে? আহ, অসম্ভব রকমের ভালো লাগে। আগে কষ্ট হতো, এখন চোখে জল আসে, আমি কাঁদি না, চোখ ছলছল করে, কিন্তু সেটা ভালোবাসার থেকে আসে। আর একটা কষ্ট রয়ে যায় যে, যে মানুষটা 21 বছর বয়সে এরকম একটা অমর সুর সৃষ্টি করে দিয়ে গেছেন, আহ, এই মানুষের ভালোবাসা, সব দেশের ভালোবাসায় আহ, সে যে সিক্ত হচ্ছেন, এটা তার দেখার সৌভাগ্য হয়নি। হয়তো আমাকে এর জন্যই রেখে গিয়েছিলেন। আমি দেখছি, আহ, আমি মন ভরে সবার ভালোবাসা নিচ্ছি। এই যে ভালোবাসা, আপনার নিশ্চয়ই স্মৃতিতে এখন এমন কোনো কিছু যদি থাকে, অথবা যদি অনেক সময় হয় যে আমরা হয়তো কারো ছত্রছায়ায় বড় হই, কখন আমরা তার স্মৃতিতে বড় হই, এমন কি কোনো স্মৃতি আছে আপনার বাবার যেটা আপনাকে সবসময় নাড়া দেয়? আমার তো বয়স তখন অনেক ছোট ছিল। আমি যা শুনেই বড় হয়েছি, আর বড় হবার পর পড়তে পড়তে বড় হয়েছি বাবাকে নিয়ে। আহ, একটা কথা আমি সবসময় বলি তরুণ প্রজন্মকে, যে বাবা যখন ধরে নিয়ে যায় 30 আগস্ট সকালে, পাকিস্তানি আর্মিরা পুরা বাসা ঘেরাও করে দিয়ে গেছিল, সেই বুটের আওয়াজে মা যখন কাঁদছিল যে আলতাফ তুমি যেও না, দরজা খোলো না, তোমাকেই হয়তো খুঁজতে এসেছে, বাবা শেষ যে বাক্যটি বলেছিলেন মাকে, একবারই পেছনে ফিরে, যে এত ভয় পাও কেন। মাও আমাকে শিখিয়েছেন যে এত ভয় পাও কেন, বাবা যখন বলেই গেছেন শেষ কথাটি, ভয় পাবার কিছু নাই, এখন তো এটা আমাদেরই দেশ, নিজের মতো করে বাঁচবার দেশ। বাহ, অসংখ্য ধন্যবাদ শাওন মাহমুদ। একটা একটা প্রশ্ন খুব মনে নাড়া দিচ্ছে, যদি আমাদের সময় প্রায় ফুরিয়ে এসছে, তবুও জানতে বলেন। চাই, শহীদ আলতাফ মাহমুদের কন্যা হওয়াটা কতখানি চাপের আপনার জন্য, একটু জানতে চাই। একটুও চাপের না, ভালোবাসার চাপে আমি সিক্ত হই। পাহাড় পাহাড় সমান ভালোবাসা, এবং আমার কাছে মনে হয় এই ভালোবাসাটা আমি নিয়ে একদিন বাবার হাতে দিতে পারবো, বাহ, হয়তো দিতে পারবো দেখা হলে। বাহ, বাহ, এই শব্দটুকুই শুনতে চাচ্ছিলাম, এই বর্ণনাটাই আপনার কাছ থেকে জানতে খুব ইচ্ছা করছিল। কারণ কোনো কিছু যখন পূর্ণাঙ্গ পূর্ণতা পায়, তখন এর মধ্যে একটা অন্যরকম পরিতৃপ্তি আছে, যেটা আসলে কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। শাওন, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এরকম একটি মহান দিনে আপনাকে আমাদের সাথে পেয়েছি, আপনার সাথে আমরা আবার আবারও যুক্ত যুক্ত হব। হচ্ছি, জি, কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা। শাওন মাহমুদ কিন্তু এখন আমাদের সাথে আছেন। শাওন, আপনি আমাদের সাথে থাকবেন, আপনাকে সাথে নিয়ে আমরা আরও একবার ফিরতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখতে চাই, এবং আপনার কাছ থেকে এখন আরও অনেক বেশ কিছু জানার আছে। বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাইর, এবং আমাদের সাথে আমাদের অতিথি শাওন মাহমুদও আছেন, যিনি শহীদ আলতাফ মাহমুদের কন্যা, যার সাথে আমাদের কথা হচ্ছিল আজকের দিন জুড়ে, আজকের এই উদযাপন নিয়ে, আমাদের এই ইতিহাসের, তার জীবনে যেই প্রভাব, সেই প্রভাব নিয়ে। শাওন, আরও একবার আপনার কাছে জানতে চাওয়ার, আসলে জানতে চাওয়ার তো শেষ নেই, ছোট ছোট করে একটু প্রশ্ন করতে চাই। এই যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের লাখো মানুষের ঢল দেখছি প্রতি বছর, এই সংখ্যা শুধুমাত্র বাড়তেই থাকে, কমতির কোনো সুযোগ নেই। এবার একটি মহামারী মাথায় রেখেই শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কিন্তু কোনো অংশেই কম বলে ধরে নেওয়া যাবে না। এই প্রেক্ষাপটটা একটু যদি আপনার কাছে জানতে চাই, এই যে উদযাপন নির্ভরে কি শুধুমাত্র আমাদের শ্রদ্ধা, নাকি সত্যিকার অর্থে আমরা আমাদের ভাষার প্রতি যে শ্রদ্ধা জানাবার কথা ছিল, যেভাবে আগলে রাখবার কথা ছিল, যে অবিকৃত অবস্থায় ভাষাকে ধরে রাখতে চাওয়া ছিল, আমরা ধরে রাখতে পারছি? আসলে আমি প্রতিটা জিনিসকেই খুব সু সু হিসাবে নেই, যেটাকে আমরা বলি যে সুখবর, সুসময়, সেই হিসাবে নেই। আমি কখনো ভাবতে চাই না যে কোথাও কোথাও কু নজর অথবা কুসময় আসছে। সেখান থেকে যদি বলি যে প্রতি বছর বাড়ছে, সেই জিনিসটা এসেছে কোথাও গিয়ে, কিন্তু মানুষ জানতে পারছে, যেহেতু আমরা অনেক অনেক বেশি অনলাইনে থাকছি, ফেসবুক করছি, জানতে পারছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা বাংলাদেশের 1952 সালের আন্দোলন থেকেই পাওয়া, এটার সাথে আমাদের যুক্ততা আছে, এক। আর দুই হচ্ছে, একে অন্যকে দেখেও করছে, সেটাকে যদি আপনি বলেন যে ফ্যাশন হিসাবেও করছে, না জেনেও করছে, সেখানেও কোনো সমস্যা নাই। আহ, শূন্যতার কথা যেটা আমি বলছিলাম, শূন্যতা ভর্তি করতে হলে তৃণমূলে কাজ করতে হবে, তৃণমূলের মানুষের সাথে কথা বলতে হবে। আমাদের যে দিবস, আমাদের ভাষা, আমাদের সব মিলিয়ে 71 এবং 52 আমাদের যে বিশাল পরিচয়,
বিশাল গর্বের বিষয়। এটা যদি আমরা না জানাতে পারি, সেখানে কিন্তু জনগণকে দোষ দেওয়া যাবে না যে তারা কিছুই জানেন না। এই যে জানানোর দায়িত্বের কথা যখন আমরা বলি যে তৃণমূল পর্যায়ে আমরা চলে যাব, সেটা কিন্তু একটা অনেক বড় মাধ্যম কিন্তু হচ্ছে আমাদের যোগাযোগ মাধ্যম। আমরা যদি বলি আমাদের মিডিয়া, আমাদের টিভির কথা, সেখান থেকে আসলে আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু সেখান থেকে আমরা ভাষা শিখেছি, ভাষার শুদ্ধ উচ্চারণ শিখেছি, বাচনভঙ্গি শিখেছি। কিন্তু এখনকার দিনে যখন আমরা তাকাই, তখন থেকে সেখানে কিন্তু ভাষার বিকৃতি হচ্ছে, আঞ্চলিক ভাষাকে হাস্যকর একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আঞ্চলিকতা নিয়ে হাসাহাসি হচ্ছে, এবং তার সাথে শুদ্ধ এবং সাধু এবং চলতি ভাষার মিশ্রণে একটা অদ্ভুত ভাষা তৈরি করা হচ্ছে। তাহলে সেখানে আসলে আমরা কেন দায়িত্বতে পিছিয়ে পড়ছি, এবং সেটাকে কিভাবে আসলে শুদ্ধ করা যায়? আমি একটা ছোট্ট উদাহরণ দিব। আমরা অনেক সময় অনেক চেঁচামেচি করি যে ওয়াজ হচ্ছে, চারিদিকে ওয়াজ শুনতে লাখো লাখো মানুষ যাচ্ছে। যে এই রাস্তা দিয়ে যায় না কেন লোকালয়ে অনেক অনেক মাদ্রাসা সৃষ্টি হয়েছে, মসজিদ করা হয়েছে। এইটা কথা বলবার আগে সুশীল যারা ব্যক্তি আছেন, যারা সাহিত্য করেন, লেখক, সাহিত্যিক, কবি, চলচ্চিত্রকার আছে, তারা কখনো কিন্তু এসব নিয়ে কথা বলতে পারেন, কিন্তু তারা কখনো চেষ্টা করেনি যে ঠিক ওনাদের মতোই তৃণমূলে গিয়ে আমাদের ভাষা, আমাদের দেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই বিষয়গুলোকে নিয়ে কথা বলা। কোন রকমের যে ছক কাটা বলে, ছক কাটার বিষয়টা নিয়ে কখনো কেউ আগায়নি। 1971 সালের আগে যতগুলো আন্দোলন হয়েছে, খেয়াল করে আপনারা দেখবেন, হয়তো আগামীতে জানতে পারবেন যে প্রতিটা আন্দোলনে রাজনীতিবিদদের পাশে কিন্তু সাংস্কৃতিক কর্মীরা থাকতেন। তাদের মাথা থেকে নেওয়া হতো বিভিন্ন আন্দোলনের বিষয়গুলা। এখন রাজনীতিকদের পাশে থাকেন কিন্তু ব্যবসায়ীরা। অনেক অনেক বিষয় মিলিয়ে কিন্তু এই বিশাল শূন্যতাগুলো সৃষ্টি হয়েছে। এটা আমি শাওন মাহমুদ কখনোই আপনাদেরকে সঠিক উত্তর দিতে পারবো না। তবে শাওন মাহমুদ, আপনি যে সাহসিকতার সাথে সত্যটুকু উচ্চারণ করলেন, এতটুকুই অনেক বড় প্রাপ্তি। আপনি আমাদের সাথে থাকবেন, আপনাকে সাথে নিয়ে আমরা আবার ফিরব। শাওন, একটা জিজ্ঞাসা খুব করে এই মুহূর্তে করতে চাই, জানি না আসলে বিষয়টা আপনি কিভাবে নেবেন। আপনি বললেন একটা সময় আন্দোলনের সময় পাশে থাকতেন সাংস্কৃতিক কর্মীরা, কিন্তু বর্তমানে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, যে সৃষ্টিশীল কাজগুলো আমরা এই মুহূর্তে দেখছি, এবং সেই সৃষ্টিশীল কাজে যেই বাংলার ব্যবহার দেখছি, কিংবা আপনার বাবার সকল সহকর্মী তখনকার সময়, যাদেরকে শ্রদ্ধা ভরে আমরা এখনও স্মরণ করি, যারা আসলে আমাদের যা দিয়ে গেছেন তাও যদি আগলে রাখতে পারি এক জীবনে এটাই অনেক। তারা যে সৃষ্টিশীল কাজের সাথে ছিলেন, তারা যে মাপের কাজ করে গেছেন, তারা যে ভাষা নিয়ে চর্চা করে গেছেন, এই যে সময়ের পরিক্রমায় তা এখন যে অবস্থানে আছেন, বা এটা নিয়ে এখন যারা চর্চা করবার চেষ্টা করছেন, আপনার কি মনে হয় তারা যথেষ্ট পরিমাণে ভাষার প্রতি বা সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল? আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষ আমাদের ইতিহাসগুলা পড়তে চান না। দীর্ঘ ইতিহাস তো, 1948 সালের পর থেকে 71-71-এর পরবর্তী সময়গুলোরে আমাদের রাজনীতিবিদরা, আমাদের সাংস্কৃতিক কর্মীরা, আমি সবাইকে বলছি না, কিন্তু আমি মানে বেশিরভাগ মানুষের কথা বলছি, তারা জানতে চান না। বুদ্ধিজীবীদের নাম কেউই জানেন না। তাদের যে কাজ, শুধু বুদ্ধিজীবী হত্যায় তো 14ই ডিসেম্বর কে বলা হতো, আসলে যে বলতে বলতে গত 5-6 বছরে বলা হয়েছে যে না, 25শে মার্চ কাল রাত্রি থেকেই কিন্তু বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে, সেটা 72 সালের জানুয়ারি পর্যন্ত। ঠিক মতো তারা 50 বছর হয়ে গেছে, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করা হয়নি। তো এইরকম অনেক অনেক কাজ আছে। আজকে শুভ সকালে এই কথাগুলা না বললেই ভালো হয়, কারণ কাজগুলা করা হয়নি। আমাদের যা ছিল, ওই যে আপনি যেটা বলছিলেন, তা নিয়ে আমাদের আগামী জনম জনম পার হয়ে যেত, কিন্তু আমরা একটিও কাজ ধরে রাখতে পারিনি। আমরা আর্কাইভ করি না। আমাদের যত রকমের ছবি আছে, তথ্য আছে, সবকিছু নিয়ে দ্বিধা হয়। বাংলাদেশ মনে হয় একটি দেশ যেখানে নিজেদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, যে স্বাধীনতা চায় একদল, আরেক দল স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। তো এইখানে এসে যখন আমি বলতে চাচ্ছি, বারবারই আমি বলবো, একবার যদি সাংস্কৃতিক কর্মীরা দেখতেন যে জীবন থেকে নেয়া ছবিটা জহির রায়হানের, সেখানে যে টিম ওয়ার্ক, আমি টিম ওয়ার্কটা দেখি। বাবা কিন্তু জহির রায়হানের সাথে প্রত্যেকটা শুটিং এর স্পটে যেতেন এবং শুটিং চলাকালীন সময় থাকতেন,
অথচ উনি কিন্তু সঙ্গীত পরিচালক। আমি শুধু জীবন থেকে নেওয়া বলছি না, বেহুলা, কখগ, উমো, বিভিন্ন চলচ্চিত্রে। সেখানে হতো কি, জহির রায়হান কিন্তু আবার এই যে সঙ্গীত পরিচালক অথবা ক্যামেরায় যে থাকছেন পেছনে, তাদের থেকে বিভিন্ন তথ্য নিতেন, পরামর্শ নিতেন। জীবন থেকে নেয়া খেয়াল করবেন, আমাদের জাতীয় সঙ্গীত আমার ভাই আমার সোনার বাংলা এবং আমার ভাই রক্তে রাঙানো, এই দুটো গান ব্যবহার করা হয়েছে। তখনও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হয়নি, আমরা স্বাধীন হইনি। এই যে মেলবন্ধন, এই দুটো মানুষের যে মেলবন্ধনটা হয়েছে, এটা একটু খেয়াল করলেই দেখবেন যে শুধু রাজনৈতিক সচেতন হলেই তো হবে না, সাংস্কৃতিক কর্মীদের মধ্যে থেকেও রাজনৈতিক সচেতনতা মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার একটা অসংখ্য বিষয় ধন্যবাদ আছে। শাওন, আপনি এত সুন্দর করে বলেন, কোথায় আপনাকে থামাবো এই দুঃসাহসটা করতে পারছিলাম না। আজকের এই দিনটা আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার পরিবার পরিজন যারাই রয়েছেন, যারা আমাদের দেখেছেন, অগুন্তি শহীদ পরিবার যারা আছেন, তাদের তালিকা এখন আমরা শেষ করতে পারিনি, তাদের সবাইকেই শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাকে এই মুহূর্তে আমাদের আয়োজন থেকে বিদায় জানাবো। আপনি ভালো থাকবেন। ভালো থাকবেন।